students, welcome to my class and you are watching my channel A Journey with Physics. আজকে ক্লাস 12 এর ইলেকট্রিক পোটেনশিয়ালের নেক্সট টপিক যেটা হলো প্রবলেম সেট 2 ফ্রম ছায়া বুক। আমরা আজকে প্রবলেম সেট 2 ছায়া বুকের ম্যাথগুলো সলভ করব। আর যারা এখনো প্রবলেম সেট 1 ম্যাথের সলভগুলো দেখোনি তারা প্লিজ ডেসক্রিপশন বক্সে যাও, যেখানে লিঙ্ক দেওয়া আছে, অথবা ফার্স্ট কমেন্ট সেকশনে যাও, সেখানে লিঙ্ক দেওয়া আছে, তাড়াতাড়ি দেখে নাও। চলো দেরি না করে আজকে ক্লাস শুরু করা যাক। তো ফার্স্ট প্রবলেম কি বলেছে দেখো। ফার্স্ট প্রবলেম বলেছে এরকম একটা 20 ESU আর -30 ESU দুটো বিন্দু আদান পরস্পর থেকে 30 সেমি দূরে আছে। ওকে, এবার প্রথম প্রশ্ন যেটা বলেছে 20 ESU আদান থেকে 10 সেমি দূরে বিভব কত হবে, এবং সেকেন্ড প্রশ্ন কোথায় বিভব শূন্য হবে। তাহলে আমরা 20 ESU আদান থেকে যদি 10 সেমি দূরে সাপোজ সেই বিন্দুটা এটাকে ধরে নিই, তাহলে -30 ESU আদান থেকে সেটা কত দূরে থাকবে, নিশ্চয়ই এইটুকু ডিস্টেন্স, অর্থাৎ 30 - 10 অর্থাৎ 20 সেমি, তাই না? 20 সেমি ডিস্টেন্সটা হবে। তাহলে সেই জন্যই 20 + 20 থেকে 10 সেমি দূরে আছে, অর্থাৎ -30 সেমি থেকে 20 সেমি, অর্থাৎ -30, এটা সেমি হবে না, ESU আদানটা থেকে 20 সেমি দূরে আছে। অর্থাৎ এই বিন্দুতে বিভব যেটা হবে সেটা +20-রও এফেক্ট এইখানে থাকবে এবং -30-রও এফেক্ট এইখানে থাকবে। এবং আদানগুলো দেখো ESU-তে দেওয়া আছে, দ্যাট ইজ অফ CGS সিস্টেমে, আর সেমিটাও CGS সিস্টেমে। এবং আমরা জানি CGS সিস্টেমে বিভবের রাশিমালা হয় কি, জাস্ট বিভব V = Q/R, যেখানে 1/4πε0টা লাগে না, বিকজ তার ভ্যালু 1 হয়ে যায় ইন CGS সিস্টেম। সো বিভব V 20/10, বিকজ 20 সেমি আদানটা থেকে 10 সেমি দূরে আছে, 20 ESU আদান থেকে 10 সেমি দূরে আছে, এবং -30 থেকে 20 সেমি দূরে আছে। তাহলে -30/20, দ্যাট ইজ অফ Q/R, এবং মাইনাস মানে অ্যাডিশন ফর্মে Q/R, এবং তার আধানটা মাইনাস ছিল বলে মাইনাস। সো দ্যাট মিনস ক্যালকুলেশন করার পর 0.5 ESU ভোল্ট এসছে আমাদের। এবং সেকেন্ড প্রশ্নে কোথায় বিভব শূন্য হবে, তাহলে ধরে নাও যে এরকম +20 আর -30 এই সিস্টেমটা আছে, এবং আমরা ধরলাম +20 থেকে x দূরে, +20 ESU আদান থেকে x সেমি দূরে বিভবটা শূন্য হবে। ওকে, তাহলে আমরা ছবিতে সেই ডিস্টেন্সটাকে এটা ধরে নিলাম x। তাহলে এই ডিস্টেন্সটা x যদি হয়, তাহলে -30 থেকে এই ডিস্টেন্সটা কত হবে, নিশ্চয়ই 30 - x হবে, বিকজ তাদের মধ্যবর্তী সেপারেশন যেটা সেটা হলো আমাদের 30 সেমি আছে। তাহলে সেই বিন্দুটা সাপোজ নাম দাও P বিন্দু, তাহলে সেই P বিন্দুতে, এই P বিন্দুতে বললাম আমরা বিভব তাহলে কত হবে, -20/x, বিকজ 20 সেমি থেকে মানে 20 ESU আদান থেকে x সেমি দূরে আছে, এবং -30 ESU আদান থেকে সেটা 30 - x দূরে আছে। সো P বিন্দুতে বিভবটা হবে 20/x এবং -30/30 - x, এটা হবে তাহলে বিভব P বিন্দুতে। এখন প্রশ্ন অনুসারে কি ছিল বলেছে না, কোথায় বিভবটা শূন্য হবে। তাহলে আমরা এই বিন্দুটাই ধরে নিয়েছি 0 পোটেনশিয়াল পয়েন্ট, অর্থাৎ এই বিন্দুতে পোটেনশিয়ালটা 0 আসবে। দ্যাট মিনস এই বিন্দুর পোটেনশিয়ালটাকে আমরা ইকুয়ালস টু ওই জন্য 0 করেছি শর্তানুসারে। সো দ্যাট মিনস সিম্পল ক্যালকুলেশন করার পরে x = 12 এসছে, অর্থাৎ 12 সেমি দূরে বিভবটা শূন্য হবে। কার থেকে না, +20 থেকে 12 সেমি দূরে, অর্থাৎ -30 থেকে 30 - 12, দ্যাট ইজ অফ 18 সেমি দূরে থাকবে। অর্থাৎ -30 ESU আদানটা থেকে 18 সেমি দূরে, এবং +20 থেকে 12 সেমি দূরের কোনো বিন্দুতে বিভবটা হচ্ছে শূন্য হবে। ওকে, চলো নেক্সট প্রবলেম। বলেছে এল দৈর্ঘ্যের একটি দণ্ডকে বাঁকিয়ে বৃত্তাকার করা হলো, যাতে আধানটা একটা ক্যাপিটাল Q আধান দেওয়া হয়েছে, এবং ওই যে অর্ধবৃত্তাকার করা হলো সেই অর্ধবৃত্তের কেন্দ্রে বিভব কত হবে, সেটাই হচ্ছে আমাদের এখন প্রশ্ন। তাহলে আমরা ধরে নিলাম এই এল দণ্ডের দৈর্ঘ্য, যাতে আধানটা আমাদের Q আছে, এবং তাকে বাঁকিয়ে অর্ধবৃত্তাকার করে দেওয়া হলো, এবং যে অর্ধবৃত্তাকার করে দেওয়া হলো তার ব্যাসার্ধকে আমরা R ধরে নিলাম। তাহলে R হলো ওই অর্ধবৃত্তের ব্যাসার্ধ। তাহলে এখন এল দণ্ডের দৈর্ঘ্যকে বাঁকিয়েই নিশ্চয়ই এই অর্ধবৃত্তাকার পরিধিটা তৈরি করা হয়েছে, ঠিক?
তার মানে নিশ্চয়ই আমরা বলতে পারবো এই অর্ধবৃত্তাকার যে সিস্টেম হয়েছে তার পরিধি সমান সমান এল হওয়া উচিত। এবং আমরা জানি অর্ধবৃত্তের পরিধি হচ্ছে পাই আর, দ্যাট ইজ অফ 2 পাই আর পুরো বৃত্তের পরিধি। তাকে যদি অর্ধবৃত্ত বানাতে চাও তাহলে তাকে 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে পাই আরই হবে আমাদের অর্ধবৃত্তের পরিধি, আর যেটা হলো এল লেন্থ থেকে এসছে, তাহলে এল সমান পাই আর বলতে পারি। তাহলে আর সমান কি বলতে পারবো, এল বাই পাই। তাহলে ওই গোলকটার অর্থাৎ এই অর্ধবৃত্তের যে কেন্দ্রে যে বিভব হবে, তাহলে বিভবের রাশিমালা আমরা জানি বিভব ভি সমান 1/4 পাই এপসিলন নট কিউ বাই আর, বিকজ এইটার যদি আধান কিউ থাকে তাহলে এটারও আধান নিশ্চয়ই কিউ হবে, এবং এই কিউ থেকে ডিস্টেন্সটা হচ্ছে আমাদের আর, যে বিকজ ব্যাসার্ধ হলো আর, তাহলে 1/4 পাই এপসিলন নট কিউ বাই আর, এই আর এর জায়গায় আমরা এই ভ্যালুটা বসিয়ে দিলাম, তাহলে এল বাই পাই পেলাম। এই পাইটা যদি ওপরে উঠে যায় তাহলে তলার পায়ের সাথে একটা ক্যান্সেল করতে পারে, তাহলে সিম্পল অ্যান্সার তোমরা পেতে পারো কিউ বাই 4 এপসাইলন নট এল, তাহলে কিউ বাই 4 এপসাইলন নট এল, এটাই হলো আমাদের অ্যান্সার। ওকে, টুকে নাও। চলো পরের প্রশ্নে যাওয়া যাক। 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন বলে দিয়েছে একটা ইলেকট্রন যার আধান এইটা, যার ভর এইটা, সেই ইলেকট্রনটা 180 ভোল্ট বিভব পার্থক্যের মধ্য দিয়ে যদি অতিক্রম করে তাহলে ইলেকট্রনটার বেগ কত হবে, চূড়ান্ত বেগ কত হবে। আমরা একটা ফর্মুলা জানি, যদি কোনো একটা ইলেকট্রন কোনো ভি বিভব প্রভেদের মধ্য দিয়ে যায় তবে তার গতিশক্তির বৃদ্ধি অথবা হ্রাস সেটা 1/2 mv² হতে পারে, অর্থাৎ ইভি পরিমাণে তুল্য শক্তি 1/2 mv² শক্তিতে রূপান্তর হবে। তাহলে ভিটাকে কি লেখা যেতে পারে, 2ev/m √ দিয়ে লেখা যেতে পারে। অ্যান্ড সিম্পল পুট দ্য ভ্যালু অফ ই, ভি অ্যান্ড এম অ্যান্ড ইউ ক্যান গেট দ্য ভ্যালু অফ ভি। অর্থাৎ ইলেকট্রনের চূড়ান্ত বেগ আমরা 8 × 10⁶ মিটার/সেকেন্ড বলতে পারো। কি করে, এইটা দিয়ে, তাই না, fx 82 ms। আবার বলবো ক্যাসিও, চলে এসছে তাহলে আমাদের অ্যান্সার। ওকে, নেক্সটও আমাদের একটা সিমিলার প্রবলেম আছে। 3-এর পরে 4টা বাদ দিয়েছি, কেন বাদ দিয়েছি বলছি। সো 5এরটা দেখো, এম সমান এত কেজি বলা আছে, সেই বিন্দু আধানটা এত গ্রাম বলা আছে, সেই বিন্দু আধানটার আধান বলা আছে, এবং ভি অর্থাৎ যে বেগ অর্জন করেছে সেটা হচ্ছে 10⁹ সেমি/সেকেন্ড। তাহলে ওই এই আধানটা যে বিভব প্রভেদের মধ্য দিয়ে গেছে সেই বিভব প্রভেদটাই আমাদের বের করতে দিয়েছে। তাহলে আগের মতো ফর্মুলা ইউজ করেছি এখানটায়। সো ভি সমান mv²/2e। সো এম এর ভ্যালু বসিয়েছি, ভি এর ভ্যালু বসিয়েছি, 2টা ছিল, আর ই এর ভ্যালু বসিয়ে দিয়েছি। সো ই এর ভ্যালু এটা বসবে না নিশ্চয়ই, এখানে ই এর ভ্যালু 4.8 × 10⁻⁻10 এইটা বসাতে হবে নিশ্চয়ই। সো আই গট ইট মিস্টেক, তোমরা এটা ঠিক করে নাও। এই জায়গাটা আমরা ইলেকট্রন আদান বসিয়ে ফেলেছি, এই জায়গাটা 4.8 × 10⁻10 বসবে। ওকে, তাহলে বসলো। বসার পরে বিভবের কোনো একটা ক্যালকুলেশন করার পরে কোনো একটা বিভবের তুমি রেজাল্ট পাবে, সেই রেজাল্টটা তুমি এখানে বসাবে এবং তাকে 300 দিয়ে গুণ করলে তবে তোমরা ভোল্টে অ্যান্সারটা পেতে পারো, বিকজ আমাদের বইয়ের অ্যান্সারটা ভোল্টে দিয়েছে। ঠিক আছে, আর আমরা এমন একটা রিলেশন জানি যে 1 ভোল্ট সমান হলো 1/300 ESU ভোল্ট। ঠিক, অর্থাৎ ESU থেকে ভোল্টে কনভার্ট করতে গেলে 300 দিয়ে গুণ করে দাও। ঠিক, সেই জন্য 300 দ্বারা গুণ করে দেওয়া হয়েছে। ওকে, চলো এবার পরের প্রবলেমে যাওয়া যাক। পরের প্রবলেম যেটা 4-এর প্রবলেম, যেটা ওখানে জায়গা হতো না বলেই করিনি, সেই জন্য হলো মেন কারণ। সো 4-এরটা দেখো, এখানে বলেছে 10 সেমি বাহু বিশিষ্ট একটা সমবাহু ত্রিভুজ আছে, যা 3টে শীর্ষবিন্দুতে 3টে এইরকম টাইপের আধান বসানো আছে, 1 × 10⁻⁷, আর একটাতে 2 × 10⁻⁷, আর একটাতে আছে 4 × 10⁻⁷, বাট উইথ মাইনাস সাইন। তাহলে বলা হয়েছে প্রশ্নে এই সিস্টেমটার স্থিতিশক্তি কত হবে। ঠিক, আমরা জানি দেখো, যদি কোনো এরকম দুটো আধান বিশিষ্ট কোনো সিস্টেম থেকে থাকে এবং তাদের আর সেপারেশন থাকে, তাহলে ইন এসআই পদ্ধতিতে
তাদের এটা Q1 নাম দাও, এটা Q2 নাম দাও। তাহলে এসআই পদ্ধতিতে তাদের আধানের স্থিতিশক্তি হবে সিম্পল এই জিনিসটা, U সমান 4πε0 Q1 Q2/r। এটা হয় তার আধানের স্থিতিশক্তি। ঠিক, তাহলে এটা হলো কোনো দুটো আধান বিশিষ্ট সিস্টেমের স্থিতিশক্তি। কিন্তু এখন দেখো আমাদের সিস্টেমটা আছে তিনটে আধান বিশিষ্ট। ঠিক, তিনটে আধান বিশিষ্ট সিস্টেম যেই হলো, তাহলে তার মধ্যেও দেখো কটা সিস্টেম হতে পারে না, এই আধানটার সঙ্গে এই আধানটার একটা ইন্টারাকশন থাকবে, এই আধানটার সাথে এই আধানটার একটা ইন্টারাকশন থাকবে, এবং এই আধানটার সাথে এই আধানটারও একটা ইন্টারাকশন থাকবে। দ্যাট মিনস তুমি এইটা একটা সিস্টেম ভাবে ভাবতে পারো, এই আধানটার সঙ্গে এই আধানটা, এইটা একটা সিস্টেম, এবং এই আধানটার সঙ্গে এই আধানটা, তার মানে আমরা মোট তিনটে সিস্টেম পাচ্ছি। ঠিক, এবং যাদের মধ্যবর্তী গ্যাপটাও সবার ক্ষেত্রে 10 সেমি, বিকজ অফ সমবাহু ত্রিভুজ। তাহলে 10 সেমিটাকে আমরা 0.1 মিটার করে নিতে পারি। এবার তিনটে সিস্টেম দেখো, তাহলে টোটাল শক্তিটা হবে ইউ। আর দেখো তিনটে সিস্টেমের জন্য তিন রকম এইটা লিখতে পারি, আর প্রত্যেকটার মধ্যে 1/4πε0 আসতে পারে, তাই সেইটাকে আমরা কমন নিয়ে বাইরে লিখেছি একবারে, 1/4πε0টা বাইরে নিয়ে নিয়েছি। এবার প্রথম ক্ষেত্রে যেটা করা হয়েছে, আমি এইটার সাথে এইটা একটা সিস্টেম ভেবেছি। তাহলে এই আধানটা Q1, এটাকে তুমি Q2 ভাবতে পারো। তাহলে ফর্মুলা অনুযায়ী Q1 × Q2/r, অর্থাৎ Q1 Q2 গুণ করে দেখো 1 × 2 × 10⁻14, বিকজ এখানে 10⁻7, এখানেও -7, তাহলে 10⁻14 বাই এই ডিস্টেন্সটা, তাহলে 0.1, বিকজ প্রত্যেকটাই আমাদের 0.1 মিটার। এটা 0.1, এটাও আমাদের 0.1 মিটার, সব জায়গায় মিটার আছে, তাই আমরা 0.1 মিটার করেছি। ঠিক, পরের সিস্টেমটা দেখো নেওয়া হয়েছে এইটার সাথে এইটার, তাহলে দেখো 2 আর 4, তাহলে -8, তাহলে -8 দেওয়া হয়েছে একেবারে × 10⁻14 বাই 0.1। এবং পরেরটা এইটার সাথে এইটার সিস্টেম করা হয়েছে, তাহলে 1 × পুরোটা, মানে এই পুরোটা আর এই পুরোটা গুণ, তাহলে করলে হবে -4 × 10⁻14 বাই 0.1। ক্লিয়ার? অ্যান্ড পুট দ্য ভ্যালু অফ 1/4πε0, এইটা হয়। তারপর দেখো এটাকে গুণ করলে 2 হয় × 10⁻14, এটা 8 × 10⁻14, এটা 4 × 10⁻14। এবার সবার তলায় যদি 0.1 থাকে, তাহলে তোমরা সিম্পল লসাগু করে এইভাবে লিখে দিতে পারো। এবার দেখো প্রত্যেকটার সাথে 10⁻14 আছে, তাহলে তুমি 10⁻14টাকে ভাবতে পারো অ্যাজ ইফ সেটা কমন নিয়েছি। কমন নিলে যে জিনিসটা দেখতে পাচ্ছ সেটা হলো 2, -8 অ্যান্ড -4। তাহলে -8 আর -4 মিলে দেবে -12, আর এখানকার +2 মিলে দেবে নিশ্চয়ই -10। তাহলে আমরা লিখেছি ওই জন্য দেখো -10 × 10⁻14, বিকজ এই 10⁻14টা সবার সঙ্গেই ছিল। ঠিক, বাই 0.1 আছে। তারপরে ক্যাশিও ক্যালকুলেটর ইউজ করে আমরা এইটা পেয়ে গেছি, বা ক্যাশিও লাগবে না, এমনিভাবেই হয়ে যাচ্ছে। দেখো 10⁻14 আর 10⁹ কত দেবে? 10⁻5 দেবে। ওকে, আর এই দেখো এখানে একটা 10 আছে, তাহলে 10⁻4 দিল। এইখানতে আর একটা পয়েন্ট উপরে উঠে গেল, 0, 10 উপরে উঠলো, তাহলে 10⁻3 দিল, আর এই 9টা পড়ে থাকলো। তাহলে ইউ এইটা হবে আমাদের 9 × 10⁻3 উইথ -সাইন × জুল। ঠিকঠাক, এটা হলো আমাদের অ্যান্সার। ওকে, এবার দেখো 6এর অঙ্কটা এখানে আমরা এখন করিনি, কারণ 6এর অঙ্কটা করতে গেলে একটু প্রবলেম আছে, কারণ তার আগে একটা থিওরি শিখতে হবে। 6এর অঙ্কটাদের সেই থিওরিটা শিখে বা সেই ম্যাথামেটিক্স থিওরিটা শিখে তারপরে আমরা সেই অঙ্কটা করতে পারবো। সেই জন্য 6এর অঙ্কটা করিনি। 6এর অঙ্কটা আমরা হচ্ছে কি নেক্সট কোনো ক্লাসে হচ্ছে কি তার থিওরিটা শিখিয়ে এবং তার অ্যাপ্লিকেশন যে 6এর অঙ্ক সেটা শেখানো হবে। ওকে, তাই 7এর অঙ্কটাতে চলে এসেছি। দেখো সাথে কি বলা হয়েছে না, একটা +7 মাইক্রোকুলম আর একটা -2 মাইক্রোকুলম, এই দুটো আধান এইরকম স্থানাঙ্কে আছে, একটা -900 আর 900 স্থানাঙ্কে অবস্থিত। কি বলা আছে তাহলে সিস্টেমটার মোট স্থিতিশক্তি কত, আর এই সিস্টেমটাকে যদি তুমি ব্রেক করে দাও, ব্রেক করে যদি অসীমে নিয়ে যেতে চলে যাও, তাহলে এর কার্য কত হবে। ঠিক আছে, তাহলে তুমি যদি এটাকে মূল বিন্দু হিসাবে চুজ করো, যার স্থানাঙ্ক 000,
তাহলে এর থেকে 9 একক দূরে -2 মাইক্রোকুলম, আর -9 একক পিছনে অর্থাৎ 9 একক পিছনে 7 মাইক্রোকুলম আছে। তাহলে এই আধান দুটোর মধ্যবর্তী দূরত্ব কত হবে? নিশ্চয়ই 9 + 9 18 সেন্টিমিটার, বিকজ এগুলো সেন্টিমিটার সিস্টেমে তাদের দেওয়া হয়েছে। তাহলে এবার দেখো সিস্টেমের স্থিতিশক্তি কত? না, সিস্টেমের স্থিতিশক্তি হবে 1/4πε0 Q1 Q2/R, এটাই ফর্মুলা আমাদের। তাহলে 1/4πε0 এর দেখো ভ্যালু এখানে বসানো হয়েছে 9 × 10⁹। এবার Q1 আর Q2টাকে দেখো, এইটা হলো Q1 হিসাবে ভাবছি। Q1 মানে আছে 7 মাইক্রোকুলম। আচ্ছা, 7 মাইক্রোকুলমটা হলো এরম থাকলে আমরা কি করব? তাকে কুলম্বে ট্রান্সফার করব, আর সেটা হলো 10⁻6 দিয়ে তাকে গুণ করে দিতে হয়, অর্থাৎ 1 মাইক্রো সমান 10⁻6। ওকে, তাহলে 7 মাইক্রোকুলমটাকে আমরা কুলম্বে ট্রান্সফার করেছি। সিমিলারলি তাহলে এইটাকে করেছি দেখো 7 × 10⁻6, এটাকেও ট্রান্সফার করা হয়েছে -2 × 10⁻6 বাই দেখো ডিস্টেন্সটাকে আমরা, এটা সেন্টিমিটার ছিল, সেন্টিমিটার থেকে মিটার করতে হলে কী করতে হয়? 100 দিয়ে ভাগ, তার মানে 10⁻2 দিয়ে গুণ। ওকে, দ্যাটস ওয়াই আমরা এটা দিয়ে ভাগ করেছি, বিকজ ডিস্টেন্স দেখো আর আছে তলায়। এবার এটা সিস্টেমটার ক্যালকুলেশন করলে আমরা পাবো হচ্ছে -0.7 জুল। তাহলে এই সিস্টেমটার মধ্যে যে তুল্য স্থিতিশক্তি আছে সেটা হলো -0.7 জুল। এখন এই প্রশ্ন, এই মাইনাস সাইনটার তাৎপর্য কি? না, মাইনাস সাইনটার তাৎপর্য হলো এইটা, যেহেতু দেখো সিস্টেম দুটো বা সিস্টেমটা একটা প্লাস আধান দিয়ে একটা মাইনাস আধান দিয়ে গঠিত হয়েছে। তাহলে সিস্টেম দুটোর মধ্যে কি আছে? একটা অ্যাট্রাকশন আছে, অর্থাৎ অ্যাট্রাকশন আছে বলেই তাদের তুল্য স্থিতিশক্তি হচ্ছে কিন্তু নেগেটিভ ক্যারেক্টারে রয়েছে। ওকে, অর্থাৎ তাদের মধ্যে একটা আকর্ষণ ক্ষমতা বর্তমান আছে। সেই কথাটা বোঝানোর জন্য কিন্তু আমাদের মাইনাস সাইনটা স্থিতিশক্তির মধ্যে এসে গেছে। ঠিক, তাহলে এবার দেখো অসীমে নিয়ে যেতে কার্য কত হবে? তাহলে অসীমে নিয়ে যেতে গেলে কার্য নিশ্চয়ই, তাহলে ওদের মধ্যে যদি মাইনাস সাইন কোন দিয়ে কোনো স্থিতিশক্তি থাকে, অর্থাৎ মাইনাস ক্যারেক্টারের থাকে, তাহলে তার মধ্যে নিশ্চয়ই আকর্ষণ ক্ষমতা আছে। সেই আকর্ষণটাকে ব্রেক করতে হবে, অর্থাৎ বাইরে থেকে ইকুয়াল পরিমাণের অপোজিট কোনো একটা ফোর্স দিতে হবে। ঠিক, অর্থাৎ অপোজিট ফোর্স দেওয়া মানে বাইরে থেকে যে কার্যটা তোমাকে করতে হবে সেটা হলো 0.7 জুল। অর্থাৎ এটা মাইনাস আধানের মাইনাস আছে, তাহলে আমরা যদি একটা প্লাস কোনো শক্তি দিই বাইরে থেকে, তাহলে এটার মোট শক্তি 0 হতে পারে। আর অসীমেই তো মোট শক্তি 0 হয় সবার, তাই না? বিকজ ওখানে আরটা ইনফিনিটি, আর ইনফিনিটি হয়ে গেলে স্থিতিশক্তি ভ্যানিশ করে গেল। ওকে, তাহলে অসীমে নিয়ে যেতে গেলে ইকুয়াল পরিমাণের প্লাস শক্তি তোমাকে বাইরে থেকে সাপ্লাই করতে হবে। ওকে, এবার দেখো 8টাতে কি বলেছে? 8টাতে বলেছে এই 1 মাইক্রোকুলম, +1 মাইক্রোকুলম, -1 মাইক্রোকুলম এবং -1 মাইক্রোকুলম PQRS এই বর্গক্ষেত্রের 4টে শীর্ষবিন্দুতে বসানো আছে, যার কেন্দ্রবিন্দু হলো O এবং QA QR এই বাহুর মধ্যবিন্দু হলো M। তাহলে এখন প্রশ্ন, O থেকে M পর্যন্ত কোন একটা একক ঋণাত্মক আধানকে বা ইলেকট্রনকে নিয়ে যেতে কার্য আমাদের কত হবে? ঠিক, এটাই প্রশ্ন। তাহলে কিউ বিন্দু, তাহলে এখানে +1 মাইক্রোকুলম বসবে আধান, এখানেও +1 মাইক্রোকুলম, এখানে দেখো -1 মাইক্রোকুলম, এখানেও -1 মাইক্রোকুলম। ওকে, ঠিকঠাক। এখন প্রশ্ন দেখো, QM মানে QR একটা দেখো দ্বিমেরু গঠন করেছে। দ্বিমেরু কি জানি? -Q + Q, অর্থাৎ একই আধান, একই মানের আধান কিন্তু অপোজিট ক্যারেক্টারের, তারা হচ্ছে একটা দ্বিমেরু গঠন করে। আর আমরা জানি, থিওরিতে পড়ে এসেছি যে দ্বিমেরুর মধ্যবিন্দুর লম্ব সমদ্বিখণ্ডকের অক্ষের ওপরে দ্বিমেরুর মধ্যবিন্দু এটা লম্ব সমদ্বিখণ্ডক, অর্থাৎ মধ্যবিন্দুতে তুমি যদি লম্ব টানো, তো সেই লাইনটার ওপরে যে কোনো বিন্দুতে বিভব কিন্তু আমাদের 0 হয়। ঠিক, 0 হয়। তাহলে কিউ আর এটা মধ্যবিন্দু, তার M, সেইখানে দেখো এটা লম্ব টানা হয়েছে। ঠিক, তাহলে O থেকে M পর্যন্ত যদি কোনো বিন্দু আধানকে নিয়ে যেতে চাই, তাহলে আমরা বলতে পারি সেই লম্ব বরাবর কোনো পথ নিচে আসা বা ওপরে যাওয়া। ঠিক, এখন আমরা কার্যের ডেফিনেশন জানি
যে বিন্দু থেকে নিয়ে যাওয়া হচ্ছে আর যে বিন্দুতে যাচ্ছে সেই দুটো বিন্দুর মধ্যে বিভবের পার্থক্য ইন্টু যে আদানকে নিয়ে যাওয়া হচ্ছে, ঠিক সেটা হলো কার্যের ডেফিনিশন। তাহলে এখন যদি তুমি ও বিন্দুর বিভবটাকে V1 ধরো আর এম বিন্দুর বিভবটাকে V2 ধরো, তাহলে ও থেকে এম বিন্দু পর্যন্ত নিয়ে যেতে যে কার্যটা করতে হবে সেই দুটো বিন্দুর মধ্যে বিভবের পার্থক্য ইন্টু আদান। কিন্তু এখন ও এম বরাবর এটা হচ্ছে দেখো মধ্যবিন্দুর লম্ব সমদ্বিখণ্ডক, ঠিক মধ্যবিন্দুতে একটা লম্ব টানা হয়েছে, তার মানে তাহলে এই বিন্দুর ওপর প্রত্যেকটা জায়গায় এর বিভবটা হলো 0। তাহলে এই বিন্দু থেকে এই বিন্দুতে নিয়ে যেতে গেলে কোনো কার্য আমাকে করতে হবে না, বিকজ প্রত্যেকটা বিন্দুর বিভব কিন্তু 0। তাহলে 0 মাইনাস এই 0 ইন্টু সামথিং মানে 0, অর্থাৎ কার্য আমাকে কিছু করতে হবে না, বিকজ এটা হলো একটা সমবিভব সম্পন্ন লাইন। ওকে, ঠিকঠাক। চলো পরের প্রবলেমে যাওয়া যাক। এবার দেখো প্রশ্ন 9। প্রশ্ন 9-এ কি বলেছে, যে বলেছে ABC তিনটি বিন্দু যাদের স্থানাঙ্ক বলে দেওয়া আছে 0,02, বি বিন্দু স্থানাঙ্ক 0,3,0 আর সি বিন্দু স্থানাঙ্ক 0,4,5। এবারে মূল বিন্দুতে একটি আধান বসানো আছে, তাকে আমরা কিউ প্রাইম বলেছি, 6 × 10⁻³ কুলম। এখন কিউ সমান -2 × 10⁻12 কুলম এরকম একটা আধানকে সি বিন্দু হয়ে এ থেকে বিতে আনতে কার্য কত করতে হবে। তাহলে সি বিন্দু হয়ে মানে তাহলে আধানটা যদি এইখানে থাকে এইখান থেকে সিতে যাবে এবং সি থেকে বিতে ব্যাক করবে, তাহলেই এ বিন্দু থেকে বি বিন্দুতে গেল কিন্তু সি বিন্দুর থ্রু দিয়ে গেল। ঠিক আছে, তাহলে আমাদের প্রশ্ন এখন এ থেকে বিতে তাহলে নিয়ে যেতে কার্য কত হবে। ওকে, তাহলে এখানে কোন আধানটা বসে আছে না, এখানে মূল বিন্দুতে কিউ প্রাইম মানের আধানটা বসে আছে। ঠিক, এবার আমরা কি জানি যে ইলেকট্রিক ফিল্ড হলো একটা সংরক্ষী বলক্ষেত্র, মানে ইলেকট্রন বা কোনো বিন্দু আধানকে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে নিয়ে যেতে গেলে কোন পথে যাচ্ছে সেটা কিন্তু নির্ভর করবে না, কার ওপর নির্ভর করবে না, ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্টের ওপর সে নির্ভর করবে। অর্থাৎ তুমি এ থেকে সি হয়ে বিতে আসো, এ থেকে ডি হয়ে এখানে বিতে আসো, এ থেকে পি হয়ে বিতে আসো, এ থেকে এরকম আসো, যেখানেই যাও না কেন কার্য কিন্তু প্রত্যেকটা পথেই সমান, বিকজ কার্য ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্টের ওপর নির্ভর করে। অর্থাৎ যে বিন্দু থেকে যে বিন্দুতে যাচ্ছে সেই বিন্দু দুটোর বিভবের ওপর নির্ভর করে। ঠিকঠাক, তাহলে দেখো মূল বিন্দুতে আধান কি বসে আছে, কিউ প্রাইম, এবং সেই কিউ প্রাইমের জন্য চারিদিকে একটা নিশ্চয়ই ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে, এবং সেই ইলেকট্রিক ফিল্ডের জন্য এ বিন্দু অবস্থানে এবং বি বিন্দু অবস্থানে নিশ্চয়ই কোনো একটা বিভব থাকবে। সেই জন্যই আমরা করেছি তাহলে মূল বিন্দুতে থাকা কিউ প্রাইমের জন্য এ বিন্দুতে বিভব, তাহলে VA 1/4πε0 কিউ প্রাইম বাই, দেখো মূল বিন্দু থেকে এ বিন্দু দূরত্ব কত 0,0,2, বিকজ এ বিন্দু স্থানাঙ্ক এটা, বিকজ সে জেড অ্যাক্সিসের ওপর বসে আছে, বিকজ তার XY স্থানাঙ্কটা 0, তাই জেড অ্যাক্সিসের ওপর বসে আছে। তাহলে মূল বিন্দু থেকে সেই এ বিন্দু দূরত্ব হলো আমাদের 2 সেমি। ঠিক, তার মানে আমরা পোটেনশিয়াল যেটা বার করেছি এ বিন্দুতে মূল বিন্দুতে থাকা কোনো আধানের জন্য সেটা 1/4πε0 কিউ প্রাইম বাই 2 × 10⁻²। এখন 1/4πε0 এর ভ্যালু আমরা জানি, বিকজ এটা সেমিটাকে মিটারে কনভার্ট করেছি। কিউ প্রাইমের ভ্যালু আমরা এখান থেকে বসিয়ে দিলাম এবং 2 × 10⁻² বসিয়ে দিলাম। তো সিম্পল ক্যালকুলেশন 27 × 10⁻8 ভোল্ট এসছে। ঠিক, তা ভোল্ট এসছে। ওকে, সিমিলারলি বি বিন্দুতে বিভব বার করতে পারি কার জন্য না, কিউ প্রাইমের জন্য। তো দেখো বি বিন্দুতে বিভব VB 1/4πε0 কিউ প্রাইম বাই 3 × 10⁻², বিকজ এখানে ডিস্টেন্সটা বি বিন্দুর 3 সেমি ছিল। ঠিক, বিকজ সে ওয়াই অ্যাক্সিসের উপরে আছে, দেখো 3 সেমি, বিকজ এক্স আর জেড তার স্থানাঙ্ক 0, তো এটার দূরত্ব 3 সেমি। তার মানে আমরা যেটা করেছি 3 × 10⁻², দ্যাট ইজ সেমিটাকে মিটারে কনভার্ট করেছি। তাহলে তুমি আবার কিউ প্রাইমের ভ্যালু বসাও, এই জিনিসটার ভ্যালু বসাও, বাই এটা করে দাও,
তাহলে অ্যান্সার তোমার এসছে 18 × 10⁸ ভোল্ট। এখন যে আধানকে নিয়ে যাওয়া হচ্ছে, কোন আধানকে নিয়ে যাওয়া হচ্ছে না কিউ প্রাইম, এই কিউ আধানকে এ বিন্দু থেকে সিতে গেছে, সি থেকে আবার বিতে এসছে, তাহলে এই আধানটাই ট্রাভেল করছে। ঠিক কোন ইলেকট্রিক ফিল্ডের মধ্যে না এই আধানটা দ্বারা সৃষ্ট ইলেকট্রিক ফিল্ডের মধ্যে সে ট্রাভেল করছে। ওকে, তাহলে কার্য হবে নিশ্চয়ই, আমরা জানি দুটো বিন্দুর বিভবের পার্থক্য, এবং এ থেকে বিতে গেছে, তাহলে ফাইনাল পয়েন্ট কোনটা বি, ইনিশিয়াল পয়েন্ট হলো এ। অর্থাৎ আমরা বিভবের যে ডেফিনিশন বা কার্যের যে ডেফিনিশন বিভবের রেসপেক্টে, কিউ দেখো কিউ সমান এত আধানকে তাহলে এ থেকে বিতে আনতে কার্য ডব্লিউ এ বি যদি বলে থাকি, তাহলে ফাইনাল বিন্দুর এখানটায় একটু এরকম লিখতে হবে, ফাইনাল বিন্দুর পোটেনশিয়াল মাইনাস ইনিশিয়াল বিন্দুর পোটেনশিয়াল ইনটু যে আধানকে নিয়ে যাওয়া হচ্ছে। ঠিক নিশ্চয়ই এইগুলো আমরা জানি, কারণ আগের লেকচারে আমরা এগুলো ডিসকাস করেছি। আমি বলেছি উঠতে বসতে ঘুমোতে শুতে সবসময় যে বিন্দু থেকে যে বিন্দুতে আধানকে নিয়ে যাওয়া হচ্ছে ফাইনাল বিন্দুর পোটেনশিয়াল মাইনাস ইনিশিয়াল বিন্দুর পোটেনশিয়াল ইনটু যে আধানকে নিয়ে যাওয়া হচ্ছে সেই আধানটা, এরকম ভাবে, তাই না? তবেই কার্য আসে। তাহলে ফাইনাল বিন্দুর পোটেনশিয়াল এটা লিখে দিয়েছি, কারণ এটা এসেছিল আমাদের বি বিন্দুর পোটেনশিয়াল এসে। তাহলে ইনিশিয়াল বিন্দু অর্থাৎ এ বিন্দুর পোটেনশিয়াল এটা লিখে দিয়েছি, এটা হচ্ছে আমাদের যে আধানকে নিয়ে যাওয়া হচ্ছে। সিম্পল ক্যালকুলেশন করে আমাদের এটা করে আমাদের এটা এত জুল এসছে। ওকে, তাহলে ডব্লিউ এ বি আমাদের এইটা এসছে, অর্থাৎ এই বিন্দু থেকে বি বিন্দু নিয়ে যেতে সি বিন্দু থ্রু দিয়ে যেতে যে কার্য করতে হবে সেটা হলো এইটা। ঠিকঠাক? ওকে, এখন এবারে 10-এর যে প্রশ্নটা আছে, এই প্রশ্নটা একটু আই থিঙ্ক ভুল আছে, এখানকার কিছু ডেটা মিসিং আছে। এই 40 যে মিলিগ্রাম বলা আছে এটা আই থিঙ্ক 10⁻⁻6 হবে। সো এটাই আবার সেই আমাদের 4-এর অঙ্ক যেটা, তার সঙ্গে এটা নিশ্চয়ই ডিসকাস করা হবে। ওকে, 4-এর অঙ্ক না, 6-এর যে অঙ্কটা আছে যেটা বলেছে নতুন একটা থিওরি করে করাবো, তার সঙ্গে এটা নিশ্চয়ই ডিসকাস করে দেবো। ওকে, তাহলে আমরা এবার পরের অঙ্কে চলে আসি। 11-এর দাগের অঙ্ক দেখো, কোন একটা বিন্দুতে পোটেনশিয়াল বলে দিচ্ছে v = 3x + 2y², আর কোন একটা বিন্দু, সাপোজ এই বিন্দুটা বলেছে 3,1 বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড ই কত বার করতে দিয়েছে। তাহলে আমরা জানি এইগুলো আমরা 1000 বার করে ফেলেছি ইতিমধ্যে। সো পোটেনশিয়ালের থেকে আমরা রাশিমালা জানি 3x + 2y², যেটা গিভেন ছিল। তাহলে এক্স কম্পোনেন্ট অফ ইলেকট্রিক ফিল্ড কি করে পেতে হয় না ডিভিডিএক্স করে পেতে হয়। ঠিক, অর্থাৎ এই সিস্টেমটাকে বা এই পোটেনশিয়ালটাকে তুমি এক্স এর রেসপেক্টে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করো, তাহলে এক্স এর রেসপেক্টে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, তাহলে -3x + 2y² দ্যাট ইজ 3 পাবো এখান থেকে। ওকে, এবং ইউআই যেটা পাবো -dvdy করে পোটেনশিয়ালটা এখানে বসিয়েছো, তাহলে ওয়াই এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে সেটা শুধু পাবো সিম্পল -4y, বিকজ এক্স এর ডিফারেন্সিয়েশন 0 হবে এখানটায়, বিকজ এখানে আমরা করছি কার রেসপেক্টে, ওয়াই এর রেসপেক্টে। সো ইলেকট্রিক ফিল্ডকে কিভাবে এইভাবে রিপ্রেজেন্ট করতে নিশ্চয়ই EX অফ i ক্যাপ প্লাস UI j ক্যাপ, এগুলো আমরা আগে শিখে গেছি প্রিভিয়াস লেকচারে। সো EX এর ভ্যালু বসিয়ে দাও, UI এর ভ্যালু বসিয়ে দাও, তাহলে কত হলো -3i ক্যাপ -4y j ক্যাপ। এবার কোন বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড চেয়েছিল দেখো 3,1, অর্থাৎ x এর ভ্যালু 3, y এর ভ্যালু 1, কিন্তু এখানে তো x কিছু নেই, তাহলে y এর জায়গায় তুমি এই 1টা বসিয়ে দাও। তাহলে এখানে যদি y এর জায়গায় 1 বসাও তাহলে 4 × 1 মানে 4ই থাকলো। তো ইলেকট্রিক ফিল্ড 3,1 বিন্দুতে যেটা হতে পারে সেটা হলো -3i ক্যাপ -4j ক্যাপ। সো ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত হবে, এটা হলো আমাদের তো ভেক্টোরিয়াল ফর্মে, তাহলে ভ্যালু অর্থাৎ ম্যাগনিটিউড হবে সিম্পল 5। ঠিক, যেভাবে মান বার করতে হয় ভেক্টরের, এটা আমরা জানি নিশ্চয়ই। চলো এর পরের অঙ্কে যাওয়া যাক। তারপর দেখো 12টা কি বলেছে, কোন একটা বিন্দুতে পোটেনশিয়াল এরকম দেওয়া আছে, যেখানে এবি কনস্ট্যান্ট দেওয়া আছে, বলেছে আমাদের কোথায় ইলেকট্রিক ফিল্ড 0 হবে, কোথায় ইলেকট্রিক ফিল্ড 0 হবে সেটাই আমাদের দিয়েছে, ইলেকট্রিক ফিল্ড কোথায় 0। ওকে, তাহলে পোটেনশিয়ালটা আমরা এটা জানি ax - bx³। তো এখান থেকে দেখো এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করা হয়েছে, তাহলে আমরা কি পাবো, ইলেকট্রিক ফিল্ড পাবো, ইলেকট্রিক ফিল্ড পাবো, বিকজ আমরা এই ডেফিনিশনটা জানি।
তো এখান থেকে আমরা এক্স এর রেসপেক্টে একেবারে ডিফারেন্সিয়েট যদি করি, সো a মাইনাস 3b এক্স স্কোয়ার পাবো। এবার প্রশ্ন অনুসারে কি ছিল, ইলেকট্রিক ফিল্ড 0 ছিল, তাহলে আমরা ইলেকট্রিক ফিল্ড এইটা পেয়েছি, তাই ইলেকট্রিক ফিল্ডকে তুমি 0 করে দাও, সমান 0 করা হয়েছে। তারপর সিম্পল ক্যালকুলেশন করে আমরা এইটা পেয়েছি, অর্থাৎ এক্স এর ভ্যালু যদি এইটা হয় প্লাস মাইনাস অফ a/3b এর রুট, তাহলে সেই জায়গায় গুলোতে ইলেকট্রিক ফিল্ড এই পোটেনশিয়ালটার জন্য 0 হবে। ক্লিয়ার? চলো 2কে নিয়ে আশা করি। চলো পরের অঙ্কে যাওয়া যাক। 13, তাহলে vx সমান কি আছে দেখো, মাইনাস অফ kxy। তাহলে মূল বিন্দু থেকে আর দূরে প্রাবল্য কত, অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড কত হবে আমাদের জানতে চেয়েছে। সিমিলারলি পোটেনশিয়াল জানি মাইনাস অফ kxy হয়, ইলেকট্রিক ফিল্ড আবার এক্স কম্পোনেন্ট আবার বার করা হয়েছে মাইনাস অফ ডিভিডিএক্স করে এরকম বার করা হয়েছে, ইউআইটাও ডিভিডিওয়াই করে এরকম বার করা হয়েছে। তো ইলেকট্রিক ফিল্ডকে আমরা এইভাবে লিখতে জানি, আমরা ইএক্স এর ভ্যালু এখানে বসিয়েছি, ইউআই এর ভ্যালু এখানে বসিয়েছি, কে এক্স জে ক্যাপ, এবং ইলেকট্রিক ফিল্ডের মানে এটা তাহলে ভেক্টোরিয়াল ফর্মে এসছে, তাহলে ইন হচ্ছে কে, ম্যাগনিটিউড ফর্ম আমরা এইভাবে লিখতে জানি। তাহলে কে স্কোয়ার কমন তোলা হয়েছে, ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হয়েছে। এবার আমরা জানি কোনো যদি এক্স ওয়াই সিস্টেম হয়, সেখানে যদি কোনো একটা পজিশন ভেক্টর আর কে এইভাবে রিপ্রেজেন্ট করা হয়, যদি তার স্থানাঙ্ক এক্স ওয়াই হয়ে থাকে, তাহলে আর ভেক্টর সমান এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ। সো আর স্কোয়ার উইল বি রিটেন ইন দিস ফর্ম। দেন এই জায়গাটা আমরা তাহলে আর স্কোয়ার বসাতে পারি, তাহলে রুট করে দিলে ই সমান কে আর পেয়ে গেলাম। ওকে, কে আর পেয়ে গেলাম। এবার আমরা যেটাতে যাব সেটা হলো 14 দাগের অঙ্ক। তাহলে এবার 14 দাগের অঙ্কটা কি বলেছে দেখো না, 14 দাগের অঙ্কতে বলা হয়েছে যে কোনো একটা স্থান ইলেকট্রিক ফিল্ড ধরো এরকম আছে, সেই ইলেকট্রিক ফিল্ড তার যে ভ্যালু সেটাকে বলে দেওয়া হয়েছে 5/x স্কোয়ার, এবং সেই ইলেকট্রিক ফিল্ডের মধ্যে সাপোজ দুটো পয়েন্ট আছে এ এবং বি। সেই এ বিন্দুটা কোনো একটা স্থির উৎস থেকে 1 মিটার দূরে, আর একটা কোনো স্থির উৎস থেকে বি পয়েন্টটা 2 মিটার দূরে আছে, অর্থাৎ এ বিন্দুটা এবং বি বিন্দুর মধ্যবর্তী যে গ্যাপ সেটা হলো 1 মিটার। ঠিক, কিন্তু কোনো স্থির উৎস থেকে এ বিন্দুটা 1 মিটার দূরে আছে এবং বি বিন্দুটা তাহলে সেই স্থির উৎস থেকে আবার 2 মিটার দূরে আছে। এখন আমাদের প্রশ্ন, এ আর বি বিন্দু দ্বয়ের মধ্যে বিভবের পার্থক্য কত হবে? ঠিক, এটাই আমাদের প্রশ্ন। তাহলে আমরা কি জানি দেখো, ইলেকট্রিক ফিল্ড ই সমান মাইনাস অফ ডিভিডিএক্স জানি। তাহলে আমরা কি লিখতে পারবো, ভি সমান মাইনাস অফ দেখো ইডিএক্স, এটা ডিভি আছে। এবার দেখো ইন্টিগ্রেশন যদি করে দিই তাহলে পুরো ডিভি থেকে আমরা ভি পাবো, আর মাইনাস অফ ইর জায়গায় আমরা বসিয়ে দিলাম 5/x স্কোয়ার ইন্টু ডিএক্স। ঠিক, 5/x স্কোয়ার ইন্টু ডিএক্স করে দিলাম। ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু আমরা এরকম বলে দিয়েছে, তাহলে পুরো টোটালটাকে যদি ইন্টিগ্রেট করি তবেই বিন্দু দুটোর মধ্যে বিভবের পার্থক্য পাওয়া যাবে। এবার আমরা বিভবের পার্থক্যের যে ডেফিনেশন জানি, যে কোন একটা বিন্দু থেকে যদি অন্য কোনো বিন্দুতে আধানকে নিয়ে যাওয়া হয়, একক ধনাত্মক আধানকে, তাহলে সেটাই হবে সেই বিন্দুর বিভব। এরকম যদি দুটো বিন্দুর ক্ষেত্রে করি, তাহলে সেই দুটো বিন্দুর ইন্ডিভিজুয়াল বিভবকে যদি বিয়োগ করে দিই, তাহলে সেই দুটো বিন্দুর বিভব পাবো, মানে পার্থক্য পাবো। তাহলে এখন যদি কোনো একটা একক ধনাত্মক আধানকে এই বি থেকে এতে নিয়ে যাই, তাহলে যে কার্য করতে হবে সেটাই হবে নিশ্চয়ই এই বিন্দু দুটোর মধ্যে বিভবের পার্থক্য। তাহলে আমাদের এখন কোন বিন্দু থেকে যাচ্ছি না, বি থেকে যাচ্ছি। তাহলে বি এর দূরত্ব কত ছিল, কোন একটা স্থির উৎস থেকে 2 মিটার, এবং আমরা যাচ্ছি কোথায়, এ বিন্দুতে, তাহলে সেটা নিশ্চয়ই 1 মিটার দূরে ছিল। তাহলে ইন্টিগ্রেশন লিমিটটা হবে ফ্রম 2 to 1। ওকে, সো পোটেনশিয়ালটা ভি হলো এখানটা নিশ্চয়ই, তাহলে এখানে মাইনাসটা থাকলো, 5টা বাইরে চলে আসলো, ইন্টিগ্রেশন 2 to 1, 1/x স্কোয়ার ডিএক্স। এবং আমরা জানি যে এটার ইন্টিগ্রেশন হবে মাইনাস অফ 1/x এবং 2 to 1। ঠিকঠাক, তাহলে এটাকে এবার এখানে করছি দেখো, ভি সমান মাইনাস অফ 5। আচ্ছা, এই মাইনাসটা বাইরে এসছে, প্লাস হয়ে গেছে, তাহলে 1/x 2 to 1, তাহলে ভি সমান 5, এক্স এর জায়গায় একবার 1 আর একবার এক্স এর জায়গায় একবার 2। তাহলে পোটেনশিয়াল কত আসলো 5,
আর এইটা দুটো বিয়োগ করলে পাবো আমরা হাফ। তাহলে 5/2 দ্যাট মিনস 2.5 ভোল্ট বলতে পারো বা একক বলতে পারো, সিম্পল একক। যদি এর পাশে কোনো আমাদের একক দেওয়া থাকতো, ওকে না, এখানে দূরত্ব বলে দিয়েছে দেখো 1 মিটার আর 2 মিটার, তার মানে তুমি এটাকে ভোল্ট বলে দিতে পারো, ওকে ভোল্ট বলতে পারো, ঠিক। আর এটা কেন এইভাবে ইন্টিগ্রেশনটা হলো, কারণ আমরা ইন্টিগ্রেশন জানি যে x⁻n dx এটার ফর্মুলা হবে x⁻n+1 বাই -n+1। এটা হলো তার ইন্টিগ্রেশন ফর্মুলা। এটা ফর্মুলা ইউজ করে আমরা এটা করে ফেলেছি। ক্লিয়ার? চলো 15 দাগ, আর দুটো অঙ্ক বাকি নিশ্চয়ই। 15 দাগ আবার একই অঙ্ক। দেখো 2xyz² কোনো পোটেনশিয়াল বলে দিয়েছে, সেটা ভোল্টে বলে দিয়েছে, এবং এই বিন্দুতে 3i ক্যাপ - 2j ক্যাপ + 4k ক্যাপ এই বিন্দুতে আমাদের ইলেকট্রিক ফিল্ড বার করতে দিয়েছে। তাহলে যদি এটা আমাদের xi ক্যাপ + yj ক্যাপ + zk ক্যাপ সেইটা সাপেক্ষে এটা যদি আমি তুলনা করি, তাহলে এই যে বিন্দুটা যেখানে বসে আছে তার স্থানাঙ্কটা হওয়া উচিত x এর ভ্যালু 3, y এর ভ্যালু -2 আর z এর ভ্যালু 4, বিকজ 3 - 2 আর 4 বিন্দু এটা। তাহলে পোটেনশিয়ালটা বলে দিচ্ছি এরকম। সিমিলারলি আমরা x কম্পোনেন্ট অফ ইলেকট্রিক ফিল্ড বার করেছি, ইন x ডিরেকশন, তার মানে -dvdx করে। সো এখানে যদি একবার করি তাহলে 2yz² পাবো। তাহলে সেই ইলেকট্রিক ফিল্ডটা এই বিন্দুতে কত হতে পারে সেটা আমরা বসিয়ে দিয়েছি 3, -2, 4। তাহলে যেখানে y এর ভ্যালু -2 আর z এর ভ্যালু হলো 4, তাহলে -2 ছিল -2, y এর জায়গায় আমরা -2 বসিয়েছি, বিকজ y এর ভ্যালু -2 আর z এর ভ্যালু দেখো কত 4, তাই যায় 4²। সিমিলারলি 64 পেয়েছি। সিমিলারলি ইলেকট্রিক ফিল্ড ইউআই বার করা হয়েছে এবং তাদের 3, -2, 4 বিন্দুতে সেইগুলোও বার করা হয়েছে, ইজেডটাও বার করা হয়েছে এইভাবে 4xyz দিয়ে, এবং সেই বিন্দুতে বার করেছি কত আমরা 96। তাই ইলেকট্রিক ফিল্ড কিভাবে লিখতে হয় না exi ক্যাপ + uyj ক্যাপ + ezk ক্যাপ, তারপর ex এর ভ্যালু বসিয়েছি, uy এর ভ্যালু বসিয়ে দিয়েছি, এইগুলো আমরা পেয়েছি। ex এর ভ্যালু 64 -96। সো তোমরা একবার দেখে নাও ভালো করে, এটা একটু করে নাও, ঠিক আছে? নোট করে নিয়েছো? নোট করে নেওয়ার পরে দেখো এবারে এফেক্টের মান কি করে বার করতে হয়, এইভাবে বার করতে হয়, এবং সেটা আমাদের এসছে 150.09, সেটাকে তুমি 150 বলতে পারো, তাই এত নিউটন পার কুলম। ওকে, এটাই হলো আমাদের অ্যান্সার। এবার 16 দাগের বলটাতে বলেছে দেখো যে একটা +q আর -q এই আধান দুটো কোন স্থানাঙ্কে বসে আছে না, +q আধানটা বসে আছে -d, 0, 0 বিন্দুতে, আর -q আধানটা বসে আছে d/2, 0, 0। এটা হলো তাদের স্থানাঙ্ক, অর্থাৎ এই +qর স্থানাঙ্ক হলো এইটা আর -qর স্থানাঙ্ক হচ্ছে এইটা। তার মানে এটা তুমি যদি মধ্যবিন্দু ভেবে নাও, +q আর -q যেটা একটা দ্বিমেরু গঠন করেছে, তো এটা ডিস্টেন্স d/2, এটারও ডিস্টেন্স d/2। কোত্থেকে না এইখান থেকে, এই মূলবিন্দু থেকে, ঠিক আছে? এই মূলবিন্দু থেকে এটা হলো d/2। এখন আমাদের প্রশ্ন বলেছে দেখো যে শূন্য বিভব মানের সমবিভব তলের সমীকরণটি নির্ণয় করো। তাহলে এই সিস্টেমটার জন্য শূন্য বিভব তল যেটা হবে তার সমীকরণ আমাকে বার করতে বলেছে। ক্লিয়ার? তাহলে তুমি দেখো, তাহলে এটা আমাদের এক্স অ্যাক্সিস নিশ্চয়ই বলতে পারি, এক্স অ্যাক্সিস, বিকজ দেখো স্থানাঙ্কটা হলো d/2, 0, 0, তাহলে yz এর স্থানাঙ্ক 0, yz এর স্থানাঙ্ক এখানে 0, তো এটা আমরা এক্স অ্যাক্সিস বলতে পারি। এটা হলো আমাদের y অ্যাক্সিস, আর এদিকে আছে আমাদের জেড অ্যাক্সিস, ঠিক? এটা আমাদের জেড অ্যাক্সিস। তাহলে দেখো এগুলো আবার আমরা জানি, ঠিকঠাক? তাহলে এটা একটা যদি দ্বিমেরু গঠন করে নেয়, আমরা জানি যে কোনো +q আর -q যদি এরকমভাবে দ্বিমেরু গঠন করে, সেই দ্বিমেরুর মধ্যবিন্দুতে তুমি যদি একটা লম্ব টানো, অর্থাৎ লম্ব সমদ্বিখণ্ডকের অক্ষের ওপর যে কোনো বিন্দু তুমি যদি নাও, সেই বিন্দুতে এই দ্বিমেরুটার জন্য পোটেনশিয়াল কত হয় না, সেখানে 0 হয়। তাহলে এটাও 0 বিন্দুর পোটেনশিয়াল। যদি এখানে একটা বিন্দু নাও, সেখানেও পোটেনশিয়াল 0, যদি এখানে নাও সেখানেও একটা পোটেনশিয়াল 0। কিন্তু তুমি যদি এটাকে 3D সিস্টেম ভাবো, তাহলে এটা একটা লাইন পাবে না, তুমি এখানে এরকম একটা তল কল্পনা করতে পারবে।
একটা তল কল্পনা করতে পারবে। ঠিক, তাহলে ভাবতে পারো তুমি যদি ভাবো এই ফিগারটা এরকম এখানে আঁকা আছে, এই পৃষ্ঠার তলে ছবিটা আঁকা আছে, এই ট্রায়াঙ্গেলটা, আর কোনো একটা জিনিস ধরো সেই ট্রায়াঙ্গেলের মধ্যমা বরাবর এরকম ভেতর দিকে ঢোকানো আছে, ঠিক জাস্ট এইভাবে। তার ট্রায়াঙ্গেলটা এইভাবে আঁকা আছে, মানে এই সিস্টেমটা এইভাবে আঁকা আছে, অর্থাৎ দ্বিমেরুটা যদি এরকম খাতার তলে থাকে, তাহলে সেই দ্বিমেরুটার সঙ্গে মধ্যবিন্দু থেকে তুমি যদি এইরকম কোনো একটা লাইন বা এরকম একটা কোনো তলকে যদি খাড়াভাবে দাঁড় করিয়ে দাও, সেই তলের উপর প্রতিটা বিন্দুতে কিন্তু আমাদের পোটেনশিয়াল 0 হবে। ঠিক, সেটা যদি, তার মানে কি, আমরা দ্বিমেরুটার সঙ্গে সেটা লম্বভাবে ভাবতে পারি। আর দ্বিমেরুটা যদি XY মানে এক্স অ্যাক্সিসে থাকে, তাহলে সেই তলটা কোথায় থাকছে? YZ তলে। তার মানে Y অ্যাক্সিসের ওপরের সমস্ত বিন্দুতে তো 0, এইখান থেকে ওপরের দিকেও যত বিন্দু হাজারো পাবে সেটা এইটার সঙ্গে লম্ব, অর্থাৎ এক্স অ্যাক্সিসের সাথে লম্ব, সেইখানেও কিন্তু তুমি আস্তে আস্তে করে পোটেনশিয়ালটা 0 পাবে। অর্থাৎ তুমি যদি একটা YZ তল নাও, সেই YZ তলের প্রতিটা বিন্দুতে কিন্তু আমাদের পোটেনশিয়াল 0 হবে। ঠিকঠাক, তার মানে YZ তল হলো আমাদের শূন্য বিভব তল, আর YZ তল মানে হলো সেই তলের সমীকরণটা হলো x=0। ঠিক, x=0, অর্থাৎ এটা তুমি x=0 বলতে পারো, কারণ সে এইটা ডান দিকে শিফট করবে না, লেফটেও শিফট করবে না, কারণ মধ্যবিন্দুতেই যে লম্বটা আনবো সেখানে পোটেনশিয়াল 0, অর্থাৎ মধ্যবিন্দুতে সে বসে আছে, অর্থাৎ এক্স অ্যাক্সিসের মূল বিন্দুতে বসে আছে। তার মানে YZ তলের সমীকরণ হয় x=0। বিকজ তুমি যদি আবার এইরকম ভাবো, তাহলে XY তলের সমীকরণ কি হবে? z=0 হবে, এবং y=0 হবে, সেটা হবে XZ তলের সমীকরণ। ঠিক, ঠিকঠাক। তার মানে আমাদের এখানে যে প্রশ্ন অনুসারে বলেছে যে তাহলে সমবিভব তলের সমীকরণটা কি হবে, তাহলে তুমি বলবে x=0ই হবে আমাদের সমবিভব তলের সমীকরণ। সাপোজ যদি আমাদের এখানটায় যে বিন্দুটা বলে দিয়েছে, অর্থাৎ যে ডাইপোলটা বলে দিয়েছে, তার যদি স্থানাঙ্ক এখানটায় এক্স অ্যাক্সিস না দিয়ে, এখানে এক্স অ্যাক্সিস বরাবর না দিয়ে যদি এরকম দিত, ধরো তার স্থানাঙ্ক দিল 0, d/2, 0, এটা 0, এটা মাইনাস, আর এটা 0, প্লাস d/2, তাহলে 0, তাহলে এটা কোন অ্যাক্সিস বরাবর আছে? Y অ্যাক্সিস বরাবর। তাহলে Y অ্যাক্সিস বরাবর যদি থাকে, তাহলে এর সমীকরণ হবে y=0। তার মানে যে সমবিভব তলটা পাবো সেটা হবে আমাদের XZ বরাবর। ঠিক, XZ তল হবে আমাদের সমবিভব তল, মানে শূন্য বিভব তল অ্যাকচুয়ালি। তার মানে তার সমীকরণটা হবে y=0, অর্থাৎ যে অ্যাক্সিস বরাবর ডাইপোলটা থাকবে, অর্থাৎ আধানগুলো থাকবে, সেই অ্যাক্সিসেরই =0 করে দিল, অর্থাৎ সেই অ্যাক্সিসের সমীকরণটাই হবে আমাদের কিন্তু শূন্য বিভব তল। ওকে, আই থিঙ্ক ক্লিয়ার। সো আজকের ক্লাস এইখানেই শেষ করলাম। তো যারা প্রথম দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো,